17ই অগস্ট রাত্রবেলা তখন 1টা বাজে। মধ্যমগ্রামে রবীন্দ্র মুক্ত মঞ্চে তখন কেউ বসে নেই। সন্ধ্যের আড্ডা শেষ হয়ে গেছে। শেষ ট্রেনের প্যাসেঞ্জাররাও অনেক আগে বাড়ি চলে গেছে। কিছু পথ কুকুর ওখানে চুপচাপ ঘুমাচ্ছে। একটা লোক লাস্ট 2 দিন ধরে ওই এরিয়াতে ঘুরে বেড়াচ্ছে। রাত্রেবেলা সে কুকুরদের সাথে রবীন্দ্র মুক্ত মঞ্চের যে চেয়ার আছে তার উপরেই ঘুমাচ্ছে। কিন্তু সেই দিন এমন একটা জিনিস ঘটতে চলেছিল যেটা সে আশা করেনি। সে একটা প্ল্যান নিয়ে এসেছিল, কিন্তু সেই প্ল্যানটা এক্সিকিউট হওয়ার আগেই সব শেষ হয়ে যায়। বলতে পারা যায় একটা বিস্ফোরণে সমস্ত কিছু শেষ হয়ে যায়। আজকের ঘটনায় যাওয়ার আগে 2 বাবার 2টো বক্তব্য শোনাবো, এবং সেই বক্তব্যে এক বাবা বলছে, এই তো উত্তরপ্রদেশ থেকে এসেছি, ছেলের লাশ আজকে বিকেলে পেলে আমি আবার উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেব। আমার ছেলের সাথে কারোর শত্রুতা ছিল না। কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে আমার কিছুই জানা নেই। এবং আর এক বাবা বলছে যে ছেলেটার এইভাবে মৃত্যু হলো, এটা সত্যি একটা কষ্টের ব্যাপার, কিন্তু ছেলেটা মরেছে, এবার আমার মেয়ে অন্তত একটু শান্তিতে থাকবে। এত ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছিলাম না। 2-3 মাস আগেও সে মধ্যমগ্রামে এসেছিল। তাই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যত না ঝগড়া হয়েছিল, সেই ঝগড়া শেষ পর্যন্ত পৌঁছায় থানাতেও। থানাতে তাদের একটা মিটমাট করে নিতে বলা হয়। তারা মিটমাট করে নেয় এবং তারা একসাথে থাকতে শুরু করে। আজকের ঘটনাটা এমন একটা পরকীয়ার ঘটনা, যে পরকীয়াতে ছোট্ট একটা ভুল এবং ছোট্ট একটা কাণ্ড এই কেসটাকে বেশ ইউনিক করবে। তো এই কেসের একদম অতীতে আমরা যাই। সচ্চিদানন্দ মিশ্র, তার জন্ম হয় উত্তরপ্রদেশের বস্তি জেলাতে। সেইখানে যে ফ্যামিলিতে তার জন্ম হয়েছে, তার বাবা ছোটোখাটো একটা চাষি ছিল, কিন্তু চাষের কাজ সবসময় সে করতো না। দরকার পড়লে সে মজদুরিও করতো। তো বুঝতেই পারছেন, গরিব ফ্যামিলি, এবং এই গরিব ফ্যামিলির ছেলে পড়াশুনো করে, কিন্তু পড়াশুনোয় সে মোটামুটি ছিল এবং ছোট বয়সে হাতে কলমে সে ভালোই কাজ করতে পারতো। তো তার মধ্যে একটা মেকানিক হওয়ার বেশ ভালো জায়গা ছিল। সে ITI পড়াশুনো শুরু করে। এবার এই ITIকে IITর সাথে গুলিয়ে ফেলবেন না। এই ITIতে সে ডিপ্লোমা করে, এবং এই ডিপ্লোমা করে উত্তরপ্রদেশ থেকে সোজা চলে যায় হরিয়ানাতে। হরিয়ানার এক গ্লাস ফ্যাক্টরিতে সে কাজ করছিল। তার কাজ খুব ভালো চলছিল। সেই সময় সে ওখানে বসে যখনই সে ফ্রি টাইম পেত, মাঝে মাঝে সে নিজেই রিল বানাতো, আর তার সাথে সাথে তার রিলের উপর একটা কোথাও যেন আসক্তি চলে এসেছিল। 24 ঘন্টা সে কাজ করতে করতেও রিল দেখতো, এবং এই রিল দেখতে দেখতে একদিন তার সামনে একজনের রিল আসে, এবং সেই রিলটা সে প্রথমবার দেখে যখন সোয়াইপ করে দেয়, আরও কয়েকটা রিল পর তার আর একটা রিল আসে, এবং সেই নারীর নাম ছিল নীলিমা গাজী। এই নীলিমা গাজীর রিল যখন তার সামনে বারবার আসছে, সে দেখে কোথাও না কোথাও ইমপ্রেস হয়ে যায়। সে নীলিমা গাজীকে একটা মেসেজ করে, তার কোনো উত্তর সে পায়নি, কিন্তু এইভাবে কন্টিনিউয়াসলি সে যখন মেসেজ করতে থাকে, একদিন নীলিমার তরফ থেকেও মেসেজ আসে, এবং সেই মেসেজে যখন তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়, তখন নীলিমা নিজের মনের কথা শেয়ার করতে থাকে, আর উল্টো দিকে সচ্চিদানন্দ মিশ্র সেও নিজের মনের কথা শেয়ার করতে থাকে। এবং এই শেয়ার করতে করতে তারা কখন একটা ডিজিটালি প্রেমে পড়ে গেছে। এই নীলিমা গাজীকে, এই নীলিমা গাজীর আগের নাম হচ্ছে নীলিমা এক্কা। এই নীলিমা এক্কা একটা গরিব পরিবারে বড় হয়েছে, এবং সেই গরিব পরিবারে বড় হওয়ার জন্যই তার কম বয়সে বিয়ে হয়ে যায়, এবং বিয়ের 2 বছরের মাথায় তার একটা পুত্র সন্তানও হয়। ভালোই চলছিল সংসার। স্বামী খুব একটা ইনকাম করতো না, এই কারণে নীলিমাকেও মাঝে মাঝেই কাজে বেরোতে হতো। সে প্রথমে বাইরে কিছু ফ্যাক্টরিতে কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানকার সিচুয়েশন খুব একটা ভালো বুঝতে না পেরে সে বাড়ি এসে অনেক সময় লোকের বাড়ি বাড়ি কাজের মহিলা হিসেবে কাজ করত। তার হাজব্যান্ড ছোটোখাটো কাজ করত,
একবার দুবার সে বাইরেও গেছিল, কিন্তু বাইরে সে কাজ করে খুব একটা সুবিধা করতে পারেনি। এই কারণে ফিরে এসে লোকাল এরিয়াতেই ছোটোখাটো কাজ সে করছিল। তাদের সন্তান আস্তে আস্তে বড় হচ্ছিল, কিন্তু এই সন্তান যত বড় হয় ততই এই শফিকুল আর নীলিমার মধ্যে নানান কারণে ঝামেলা বাড়তে থাকে। নীলিমার বাপের বাড়ি কিন্তু খুব বেশি দূর ছিল না, 10 মিনিটের হাঁটা পথ ছিল। তো এই কারণে মাঝে মাঝেই যখনই নীলিমার রাগ হতো, নীলিমা চলে যেত বাপের বাড়িতে। বাপের বাড়ির লোকরা তাকে বোঝালে সে আবার শফিকুল গাজীর কাছে ফেরত আসতো। এই শফিকুল গাজী অ্যাকচুয়ালি মধ্যম গ্রাম থেকে বিলং করতো না, তার বাড়ি আর একটু দূরে ছিল। কিন্তু কোনো একটা সময় কাজের জন্য সে ওই মধ্যম গ্রামে ওই স্থানে একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। এই সময়তেই নীলিমার জীবনে যখন একদম স্পার্ক কমে গেছে, তার হাজব্যান্ডের প্রতি সেইভাবে আর কোনো ইন্টারেস্ট নেই, সন্তান মানুষ করতে গিয়ে তার উপর যে রকমের চাপ আসছে সেই সমস্ত কিছু সামলাতে সামলাতে এই নারী যখন ক্লান্ত, তখনই তার জীবনে চলে আসে রিলস। সেই রিলস সে যেমন দেখতো সেই রকমই রিলস বানাতেও ভালোবাসতো, এবং এই রিলস বানাতে গিয়েই তাকে একজন মেসেজ করে। তার নাম হচ্ছে সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ একটা গ্লাস ফ্যাক্টরিতে সুদূর হরিয়ানাতে কাজ করে। তাদের মধ্যে কথার আদান প্রদান, ইমোশনের আদান প্রদান, এই সমস্ত কিছু করতে করতেই ডিজিটাল প্রেম হয়ে যায়। এই ডিজিটাল প্রেম একসময় তাদের ফিজিক্যাল প্রেমে রূপান্তরিত হতে চায়, এবং সচ্চিদানন্দ কোথাও না কোথাও বলে যে আমি ওয়েস্ট বেঙ্গলে তোমার বাড়ির কাছাকাছি আসবো, তুমি আমার সাথে দেখা করো। তারা ডিসাইড করে তারা দেখা করবে। অ্যান্ড সচ্চিদানন্দ হরিয়ানার সেই গ্লাস ফ্যাক্টরি থেকে ছুটি নিয়ে 2 মাস আগে মধ্যম গ্রামে আসে, এবং যখন সে মধ্যম গ্রামে আসে তখন সেই সময় তার হাজব্যান্ড শফিকুল বাড়িতে ছিল না। নীলিমা এই সচ্চিদানন্দকে তার বাপের বাড়ি নিয়ে যায় এবং নিয়ে বলে এ আমার বন্ধু। এবং সেই বাপের বাড়িতে এই সচ্চিদানন্দ কিন্তু 3-4 দিন থাকে। সেই 3-4 দিনে এই সচ্চিদানন্দ এই নীলিমাকে শপিং করিয়ে দেয়। নীলিমার বাবা বলে যখন সচ্চিদানন্দ আমাদের বাড়িতে এসেছিল তখন নীলিমা পরিচয় দিয়েছিল এটা তার বন্ধু। এই বন্ধুর 2-4 দিনের থাকার ব্যবস্থা আমাদের বাড়িতেই হয়েছিল, কিন্তু সচ্চিদানন্দ রাত্রেবেলা আমাদের এখানে থাকতো না, সে চলে যেত নীলিমার কাছে। এই ব্যাপারটা দেখছিলাম, এবং এই ব্যাপারটা যখনই জানাজানি হয় তখন নীলিমা আর তার হাজব্যান্ডের মধ্যে প্রচণ্ড ঝামেলা হতে থাকে। এই ঝামেলার ফলে নীলিমা চলে যায় তার বাপের বাড়িতে, আর এইদিকে শফিকুল ভাড়া বাড়ি ছেড়ে সোজা চলে যায় মধ্যম গ্রামে তার দিদির বাড়িতে। এই ঝামেলাটা এতটাই বেড়ে গেছিল যে এক সময় নীলিমা সোজা থানায় চলে গেছিল। থানা থেকে তাদের দুজনের মধ্যে মিটমাট করিয়ে দেওয়া হয়, এবং ফ্যামিলির মধ্যে শফিকুলের যে দিদি ছিল সে নীলিমাকে অনেক বোঝানোর পর নীলিমা কোথাও না কোথাও সমস্ত বুঝতে পেরে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করতে থাকে। কিন্তু নিজেকে সে চেঞ্জ করেও কোনো লাভ পাবে না। অলরেডি সে এমন একটা জায়গায় পা দিয়ে দিয়েছিল যেটা অ্যাকচুয়ালি ছিল চোরাবালি, পরকীয়া। এই পরকীয়া সম্পর্কে সে যেমন মজে গেছিল, তার সাথে সাথে অনেক হাজার কিলোমিটার দূরে সচ্চিদানন্দও মজে গেছিল। সচ্চিদানন্দ সে তো অলরেডি মধ্যম গ্রামে এসে নীলিমার প্রেমের স্বাদ পেয়ে গেছিল, সে কি এই স্বাদটা আর ভুলতে পারবে? এবার নীলিমা ফ্যামিলির পরিবেশে আস্তে আস্তে এই সচ্চিদানন্দকে অ্যাভয়েড করতে শুরু করে, এবং সেই অ্যাভয়েড যখন সচ্চিদানন্দ বুঝতে পারে তখন সচ্চিদানন্দ কি করবে, সে তো অনেক দূরে থাকে। সে ডিসাইড করে যে যদি নীলিমার হাজব্যান্ড শফিকুল গাজীকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো চিন্তাই থাকবে না, তাহলে নীলিমা আমারই হয়ে যাবে। তো সেই প্ল্যান মোতাবেক সে একটা মাস্টার প্ল্যান করে, এবং সেই মাস্টার প্ল্যানে সে বিস্ফোরক বানানোর জন্য নানান জায়গা থেকে নানান ম্যাটেরিয়াল অল্প অল্প করে জোগাড় করতে থাকে। সে ডিসাইড করে যে সে এমন একটা ব্লাস্ট করাবে যেটা শফিকুল বুঝতেই পারবে না। শফিকুল বোঝার আগেই তার সাথে সেই দুর্ঘটনাটা ঘটে যাবে। সে একটা ফাউন্টেন পেন কেনে, এবং সেই পেনের মধ্যে অদ্ভুতভাবে তার ITIর বিদ্যা দিয়ে সে একটা বিস্ফোরক বানিয়ে ফেলে, এবং সেই বিস্ফোরকটাকে সে পকেটে নিয়ে সোজা হরিয়ানা থেকে ট্রেন করে হাওড়া আসে। হাওড়া থেকে সে মধ্যম গ্রাম আসে, এবং সেই মধ্যম গ্রামে এসে সে কি কোনো হোটেলে উঠেছিল? পুলিশ তদন্ত করে
এবং সেই তদন্তে ক্লিয়ার কাট একটা জিনিস বেরিয়ে এসেছে, গ্রামে কোনো হোটেলে ওঠেনি। সে হোটেলে কেন ওঠেনি তার পিছনে সবথেকে বড় কারণ, হয়তো হোটেলে উঠলে সেখানে রেজিস্ট্রি করতে হবে, সে এই কর্মকাণ্ডটা করে পালিয়ে যাবে, হয়তো নীলিমার সাথে পালিয়ে যাবে। এই কারণে সে কোনো হোটেলে রেজিস্টার না করে ওই মধ্যম গ্রামের নানান জায়গায় স্টেশন, বাস স্ট্যান্ডে চুপচাপ শুয়ে থাকছিল। তারপর সে একটা পারফেক্ট প্লেস খুঁজে মধ্যমগ্রাম স্টেশন থেকে একটা ফ্লাইওভার সোজা যশোর রোডের দিকে বেরিয়ে যায়। তার নিচে যেসব জায়গাগুলো আছে সেখানে কিছু দোকান আছে, কিছু সবজির মার্কেট আছে, আবার ওই সমস্ত জায়গাতেই কিছু টেবিল পার্মানেন্টলি বানিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিছু বেঞ্চও আছে, সেখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ওই জায়গাটাকে মধ্যম গ্রামের মানুষ রবীন্দ্র মুক্ত মঞ্চ বলে। তো ওই রবীন্দ্র মুক্ত মঞ্চ, যেটা বলতে পারেন একটা সাংস্কৃতিক প্লাস আড্ডার এরিয়া, ওইখানে দুদিন ধরে এই সচ্চিদানন্দ চুপচাপ ঘুমাচ্ছিল। 17 তারিখ রাত্রেবেলা ঠিক 1:10 সময় ওই জায়গাতেই কিছু একটা করছিল সচ্চিদানন্দ বসে বসে। হঠাৎই একটা জোরে ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টের সময় সিসিটিভিতে দেখা যায় একটা বাইক সোজা ওইখান থেকে বেরিয়ে যাচ্ছে। পুলিশ ভ্যান ঘুরছিল, তারা আওয়াজ পায়, তারা ওই স্থানে আসে এবং তাকে উদ্ধার করে। এবং উদ্ধারের সময় সচ্চিদানন্দের পরিচয় তারা জানে না। তারা দেখে সেই ব্যক্তির বাঁ হাত আর বাঁ পা নিয়ার অ্যাবাউট নেই। কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। সিটের তলায় একটা কালো ব্যাগ পড়ে আছে এবং তাকে উদ্ধার করে পুলিশ যখন বারাসাত স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যায়, খানিকক্ষণ পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবার পুলিশের কাছে ব্যাক স্টোরি কিছুই জানা নেই। পুলিশ আইডেন্টিফাই করে এই ব্যক্তিকে। তারা জানতে পারে এর নাম হচ্ছে সচ্চিদানন্দ মিশ্র। এর অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ এবং কাজ করতো হরিয়ানাতে। হরিয়ানা থেকে সে এখানে এসেছে। কিন্তু সে কেন এখানে এসেছে আর সিডিআর চেক করে পুলিশ জানতে পারে এই মধ্যম গ্রামে এক নারীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই নারী তাকে অ্যাভয়েড করছিল। এইটা প্রাথমিকভাবে বুঝতে পেরে পুলিশ সেই নারী এবং সেই নারীর হাজবেন্ড মানে নীলিমা গাজী এবং শফিকুল গাজীকে ডিটেইন করে, নট অ্যারেস্ট। তারা কোশ্চেনিং করে এবং 24 ঘন্টা তাদেরকে কোশ্চেনিং করার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশের মেইন সন্দেহ ছিল এই সচ্চিদানন্দ ব্যাগে করে একটা পেনের মধ্যে একটা বিস্ফোরক জিনিস ঢুকিয়ে সেটাকে একটা বোম বানিয়ে সোজা এই নীলিমা গাজীর হাজবেন্ড শফিকুলকে মারার একটা মাস্টার প্ল্যান করেছিল। কিন্তু যখন সে সেই 17ই আগস্ট রাত্রেবেলা কোনো একটা ভুলভাবে প্রেশার পড়ে যায় সেই পেন বমের উপর এবং পেন বমটা ব্লাস্ট করে যায়, তার প্ল্যানটা একদম মাঠেই মারা যায়। যে শিকারী ছিল সে নিজেই তার ভুলেই সে শিকার হয়ে যায়। কিন্তু এখানেই ঘটে যায় সবথেকে বড় ট্র্যাজেডি। সেটা হচ্ছে সচ্চিদানন্দের সেই পেন তার প্রেমিকা অথবা তার প্রেমিকার স্বামীর কাছে পৌঁছানোর আগেই সেটা তার পকেটেই স্ফোরিত হয়ে যায় এবং যার ফলে তার মৃত্যু হয়ে যায়। এখানে এটাও হতে পারে কিন্তু যে সচ্চিদানন্দ শুধুমাত্র তার প্রেমিকার হাজব্যান্ডকে মারার প্ল্যান করেছে এটা না, সে হয়তো ওই দুজনকেই একসাথে মারার প্ল্যান করেছে। যেহেতু সচ্চিদানন্দর প্রেমিকা তাকে রিসেন্টলি ইগনোর করছিল, এটাও হলেও কিন্তু হতে পারে। এই কেসে কোনোভাবে কি নীলিমা জড়িত আছে? হতেই তো পারে যে সচ্চিদানন্দ নীলিমাকে বলেছে যে তুমি তোমার হাজব্যান্ডের কাছে এই পেনটা রেখে দেবে, এটা ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু নীলিমাকে 24 ঘন্টা পুলিশ নানানভাবে কোশ্চেনিং করেছিল। যদি নীলিমা এই কেসে যুক্ত থাকতোই তাহলে কল ডিটেল রেকর্ডে নিশ্চয়ই ধরা পড়ে যেত যে নীলিমা সচ্চিদানন্দ কথা বলছে, তারা প্ল্যান মাফিক এই জিনিসটা করেছে। কিন্তু সেই ক্ষেত্রে তাহলে 24 ঘন্টা পর নীলিমাকে পুলিশ কেন ছেড়ে দিল? নিশ্চয়ই হয়তো কল ডিটেল রেকর্ডে নীলিমা আর সচ্চিদানন্দের মধ্যে রিসেন্টলি হয়তো কোনো কথা হয়নি। কিন্তু এটাও তো হতে পারে যে তারা প্ল্যানিং করেই সমস্ত কিছু করেছে। 3-4 মাস আগে থেকেই হয়তো নীলিমা এই সচিদার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে প্ল্যান মোতাবেক যে তার হাজব্যান্ডকে এই পৃথিবী থেকে সরাতে হবে যাতে নীলিমার উপর কেউ সন্দেহ না করে। সেটা পুলিশের তদন্তের ব্যাপার। পুলিশ সিসিটিভি থেকে ওই সময় সচ্চিদানন্দকে ওই এরিয়াতে দেখতে পেয়েছে। ভারতের বুকে এইরকম অনেক রকম বোম কেস হয়েছে। এক তো যেগুলো জঙ্গিরা ঘটায় সেগুলো আমি বাদ দিয়ে দিলাম। এছাড়া বিয়েতে বোম ব্লাস্টের ঘটনা, বইয়ের মধ্যে বোম ব্লাস্টের ঘটনা, পার্সেলের মধ্যে বোম ব্লাস্টের ঘটনা, এইবার পেনের মধ্যে বোম ব্লাস্টের ঘটনা।
এই ঘটনাটা এই কারণেই ইউনিক ঘটনা। এই ঘটনার শেষে নীলিমার বাবা জন এক্কা তার কথাটা বলতেই হয়। সে বলে যে মেয়ের সংসারে অনেক ঝামেলা হচ্ছিল এই সচ্চিদানন্দের জন্য, কিন্তু সচ্চিদানন্দ যেভাবে মারা গেল সেটা ভেবেই খুব কষ্ট হচ্ছে। আমিও তো কোনো সন্তানের বাবা, কিন্তু এবার যেহেতু সচ্চিদানন্দ নেই, আশা করি আমার মেয়ের সংসারটা টিকবে এবং তার জীবনে শান্তি আসবে। আর উল্টো দিকে আর এক বাবা, সেটা হচ্ছে সচ্চিদানন্দের বাবা, সে বলছে আমি উত্তরপ্রদেশ থেকে এসেছি, আমার ছেলে হরিয়ানাতে কাজ করতো, আমি মাঝে মাঝে ফোনে তাকে জিজ্ঞাসা করতাম, ফোনেই সে তার সমস্ত কিছুর আপডেট দিত, আমাদের কোনো শত্রু নেই। সে যে কলকাতায় আসতো বা এপ্রিল মাসেও এসেছিল, এই ব্যাপারে আমার কোনো কিছু জানার নেই। একটা সম্পর্ক আছে সেটাও আমি জানি না। বর্তমানে আমি ওয়েট করছি ময়নাতদন্ত হয়ে গেলে আমার ছেলের শরীরটা আমাকে দিয়ে দেওয়া হবে, আমি উত্তরপ্রদেশে তার বডিটা নিয়ে যাব। এবং এটা বলতে বলতে সে রীতিমতো অঝরে কাঁদছে। এই ঘটনায় যদি আর কোনো আপডেট আসে তাহলে সেটা আমি অবশ্যই আপনাদেরকে কমিউনিটি ট্যাবে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভেরি ইন্টারেস্টিং একটা ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।